একদিনে 7 জনের আত্মহত্যার ঘটনা। এর মধ্যে মানিকগঞ্জে উদ্ধার 2 সন্তান সহ মায়ের মরদেহ। সিলেটে গায়ে আগুন দিয়ে আত্মঘাতী রিকশা চালক। গাজীপুরে কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডে দগ্ধ এক ফায়ার সার্ভিস কর্মীর মৃত্যু। আহতদের সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হচ্ছে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। খুলনায় সরকারি একটি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান চলছে মুরগির খামারে। 4 মাস ধরে স্কুলে জলাবদ্ধতা, দুর্ভোগে ক্ষুদে শিক্ষার্থীরা। আমরা স্কুলে 3 মাস ধরে যেতে পারি না। মুরগির ফার্মে ক্লাস করি, পানি ভেঙে স্কুলে যাই, আবার বাড়ি ফিরার সময় পানি ভেঙে বাড়ি ফিরতে হয়। গাজীপুরে 9 মাস ধরে নিজ বাড়িতেই অবরুদ্ধ এক পরিবার। চারপাশের জমি, শিল্প প্রতিষ্ঠান কেনার পর থেকেই বন্ধ আসা যাওয়ার রাস্তা। আমার আম্মুনে মারছে, মারার পরে দাঁত ভেঙে দিয়েছে। পরে আমি শ্রীপুর থানায় অভিযোগ করি, সকল দিক দিয়ে আমার ইনকাম সোর্স বন্ধ করে দিয়েছে। ভরা মৌসুমে শরীয়তপুরে পদ্মা মেঘনায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ। 6 বছরে উৎপাদন কমেছে প্রায় 1200 টন, তথ্য মৎস্য বিভাগের। শুভেচ্ছা, আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশে। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। 2 সন্তান সহ একদিনে 7 জনের আত্মহত্যার ঘটনা ঘটেছে। এর মধ্যে মানিকগঞ্জে 2 সন্তান সহ মায়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। লালমনিরহাটে মায়ের উপরে ক্ষুব্ধ হয়ে অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে আত্মহত্যা করেছে স্বামী। সিলেটে গায়ে আগুন দিয়ে আত্মাহুতি দিয়েছেন এক রিকশা চালক। এছাড়া নোয়াখালীতে অনলাইন জুয়ায় সর্বস্ব হারিয়ে ঋণে জর্জরিত এক ব্যবসায়ী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বদ্ধ ঘরে পড়েছিল মা ও 2 শিশুর মরদেহ। পাশ থেকে উদ্ধার হয় বিষের বোতল। ঘটনাটি মানিকগঞ্জের বান্দুটিয়া এলাকার। মালয়েশিয়া প্রবাসী শাহিনের দ্বিতীয় স্ত্রী শেখা আক্তার নিজের 8 বছর বয়সী ছেলে ও 1 বছরের মেয়েকে নিয়ে থাকতেন ভাড়া বাসায়। গতরাতে বিদ্যুৎ বিলের কাগজ দিতে ডাকাডাকি করেও সাড়া পাননি প্রতিবেশী। সকালেও দরজা বন্ধ দেখে খবর দেন বাড়ির মালিককে। জানালা দিয়ে উকি দিতেই দেখা যায় 3টি মরদেহ। কারেন্ট বিলের কাগজটা দেওয়ার জন্য নাকি আমরা লক দিয়েছিলাম, খুলতেছিল না। রাত 10:30টার দিকে পরবর্তী ভালো হয়তো এত রাতে সে ঘুমাই গেছে, সকালে দেওয়া যাবে। সকালে কয়েকবার নক দিলাম, সে বলতেছিল না। পরে তাকে ফোন দিলাম, সে কোনো রেসপন্স করে না। আর বিদ্যুতের কোনো শব্দ পাচ্ছিলাম না। আমরা পাশের বিল্ডিংয়ের ছাদে গেলাম। ছাদে গিয়ে দেখলাম জানালা সব কিছু লক করা। পরে দূর থেকে বাঁশ দিয়ে আমরা জানালাটা খোলার চেষ্টা করলাম। পরবর্তী সফল হলাম। খুলে দেখি যে 3টা ডেড বডি পড়ে আছে। 2টা বাচ্চা হচ্ছে নিচে শুয়ে আছে, আর যে মহিলাটা উনি বেডে শুয়ে আছে। 999-এ ফোন পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরেই আত্মহত্যা বলে পুলিশ ধারণা করছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অ্যালুমিনিয়াম সায়ানাইডের একটা বোতল আমরা পেয়েছি ঘটনাস্থল থেকে। আমাদের কাছে প্রাথমিকভাবে মনে হচ্ছে যে বিষ খেয়ে মা হয়তো তার বাচ্চাদেরকে বিষ প্রথমে খাওয়াইয়ে তারপরে নিজে হয়তো এই বিষ খেয়ে নিজেও আত্মহত্যা করেছে। পারিবারিক কলহ এবং লাঞ্ছনার কারণে লালমনিরহাটে ঝরল আরও 2টি প্রাণ। পৃথিবীর আলো দেখা হলো না অনগত এক শিশুর। সোমবার রাতে হাতিবান্ধার কুমারপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। পাড়া প্রতিবেশী জানায়, নিহত অলিমিয়ার মা শরীফা বেগমের সাথে সেদিন ঝগড়া হয় স্ত্রী সখিনা বেগমের। বিষয়টি জানার পর মায়ের সাথে রাগারাগি হয় অলির। শরীফা বেগম এ নিয়ে চেয়ারম্যানের কাছে বিচার দিলে ক্ষোভে অপমানে অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে আত্মহননের পথ বেছে নেন অলি। ছেলের মা এই বুড়ির জন্য একটা মেয়েও টিকতে পারে না এই বাড়িতে। 2-4 মাস 3 মাস থাকে, ওই মেয়ে চলে যায়। সিলেটে নিজ গিয়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন রিকশা চালক মনসুর আহমেদ। নগরীর মীরাবাজার সেবক এলাকায় গ্যারেজ থেকে রিকশা নিয়ে বের করতে দেখা যায় তাকে। কিছুক্ষণ পর মনসুরকে দগ্ধ অবস্থায় রাস্তার পাশে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। আমরা মোটরসাইকেল খাড়া করিয়া যখন কাছে গেছি তখন দেখি মুখ শরীর থেকে ধোয়া বাইরেছে। আমরা একটু পানি আনছি, আনিয়া পানি দিছি কিছু, কিন্তু পানি দেওয়া কিছু হইতেছে না। আমি গাড়ি মুছতেছি, মুছার পর কি করে কয় আমাদের এক চ্যাংরা এলো, আসে কাছে একজন আগুন আছে আমার গ্যারেজের। তাই দৌড়ে আসে দেখছে মরে যাওয়া ইশারা।
এদিকে নোয়াখালীতে অনলাইন জুয়ায় সর্বস্ব হারিয়ে ঋণে জর্জরিত এক ব্যবসায়ী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। রাহিম সরোয়ার, যমুনা নিউজ। প্রথম যে ঘটনাটা জানালাম, মানিকগঞ্জে মা ও 2 শিশু সন্তানের মরদেহ উদ্ধারের ঘটনা। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সহকর্মী BM খোরশেদ অপেক্ষা করছেন আমাদের জন্য। খোরশেদ, একসাথে 3 জনের মৃত্যু, পরিবারের কারোর সাথে কথা হচ্ছে কিনা কিংবা পুলিশের সাথে কথা হচ্ছে কিনা, কি বলছে তারা? বৃষ্টি, ঘটনাটি আসলেই এই স্থানীয় বাসিন্দারা যেটি আসলে মর্মান্তিক হিসেবে, আসলে খুব হৃদয় বিদারক হিসেবে আসলে তারা আখ্যা দিচ্ছেন। এবং এই ঘটনার পরে পুলিশ প্রশাসনের সাথে আমার কথা হয়েছে, তবে পরিবারের সদস্যরা কিন্তু এখনও এই ঘটনাস্থলে এসে আসলে পৌঁছেনি। কারণ 2 শিশু সন্তান সহ ওই নারী কিন্তু একাই এই বাসাতে থাকতেন। এবং পুলিশ যে বিষয়টি বলছেন যে তার যে স্বামী সে তো প্রবাসে থাকেন, যেহেতু শিশু সন্তান নিয়ে সে আসলে এই বাসায় থাকতেন। প্রতিবেশীরা ভেতর থেকে আসলে বাসাটি দরজা লক করা ছিল। পরবর্তীতে পুলিশ 999-এ খবর পেয়ে তারা আসলে এই দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে এবং মায়ের মরদেহটি আসলে খাটের উপরে ছিল এবং 2 শিশু সন্তান, যেটি ছেলেটির বয়স হচ্ছে 8 বছর এবং মেয়েটির বয়স হচ্ছে 1 বছর, এই 2 শিশু সন্তান ফ্লোরে পড়া ছিল এবং তাদের উদ্ধার করে মরদেহ এই মুহূর্তে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ যে মেডিকেল কলেজ, সেই কলেজ হাসপাতালে আসলে রয়েছে। তবে যে তথ্যটি আপনাদেরকে জানাতে চাই যে আসলে এই যে তারা যে স্বামী স্ত্রী, এদের দুজনেরই কিন্তু এটি দ্বিতীয় বিয়ে ছিল। এই নারীরও আগে একটি বিয়ে হয়েছিল, তার যে ছেলে সন্তানটি যেটি মারা গেছে, সেই ছেলে সন্তানটি তার আগের ঘরের আগের স্বামীর ছেলে। আসলে পরবর্তীতে এই দেওয়ান শাহিনের সাথে বিয়ে হওয়ার পরে তার একটি কন্যা সন্তান হয়েছে এবং আমরা যেটি পারিবারিকভাবে যেটা জানতে পেরেছি যে শাহিনও আসলে আরেকটি বিয়ে করেছিল এবং সে কয়েক মাস আগে আসলে এই কয়েক মাস আগে সে বাসায় এসেছিলেন এবং এই বাসাটিও নতুন। গত মাসের আসলে 15 তারিখে এই বাসাটি নিয়ে আসলে তিনি আবার কিন্তু সেই মালয়েশিয়াতে চলে গেছেন এবং পুলিশ বলছে যে আত্মহত্যার যে কারণ, সেই কারণটি আসলে কেন, প্রাথমিকভাবে বলা হচ্ছে যে পারিবারিক কলহের কারণে হয়তোবা এই আত্মহত্যার ঘটনা ঘটতে পারে। তারপরেও পুরো বিষয়টি তদন্ত করার পরেই তারা আসলে বিস্তারিত জানাতে পারবে। বৃষ্টি, শুনছিলাম আমরা। ধন্যবাদ খোরশেদ। গাজীপুরে আগুনের ঘটনায় আহত ফায়ার ফাইটার শামীম আহমেদ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বাদমাগরি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদর দপ্তরে জানাজা অনুষ্ঠিত হবে। সকালে টঙ্গী কেমিক্যাল গোডাউনের দগ্ধ এবং আহতদের দেখতে জাতীয় বার্ন ইনস্টিটিউট পরিদর্শনে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, ফায়ার সার্ভিস কর্মীদের সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হচ্ছে, তাদের চিকিৎসায় আর কোনো সহযোগিতা লাগলে সরকার তা দিবে। আহতদের চিকিৎসায় কোনো অবহেলা হবে না বলেও জানিয়েছেন তিনি। সোমবার দুপুর 3টা নাগাদ টঙ্গীতে কেমিক্যালের গোডাউনে আগুন লাগে, সেখানে ফায়ার সার্ভিসের 4 জন গুরুতর আহত হয়। 40% বেশি পুড়ে যাওয়াই শঙ্কাজনক এবং আহতদের সেবা দেওয়ার সর্বোচ্চ চেষ্টার কথা জানান চিকিৎসক। দগ্ধদের জন্য সবাইকে দোয়া করার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। কাজ করার সময় ওটা এক্সপ্লোশনটা হয়ে গেছে। এখন হলো দুর্ঘটনা তো দুর্ঘটনা, তো আমাদের থেকে সর্বোচ্চ চেষ্টা করা হবে, সর্বোচ্চ চেষ্টা করবেন এবং আপনারাও আল্লাহর কাছে দোয়া করবেন এরা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে। আমরা আমাদের লেভেল থেকে সর্বোচ্চ চেষ্টা সবসময় থাকবে, বাকিটা আল্লাহর ইচ্ছা। 40% অ্যান্ড অ্যাবাভ বার্ন আপনারা জানেন অলওয়েজ। 40% আমরা বলি যে 20%-এর উপরে বার্ন গেলে সেটা সিস্টেমিক ইফেক্ট হয়, এক একজনের জন্য এক এক রকম ইফেক্ট হয়। শিক্ষক লাঞ্ছনাকারীদের শাস্তি এবং প্রাতিষ্ঠানিক সুবিধা পুনর্বহালের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 3য় দিনের মতো কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করেছেন কর্মকর্তা কর্মচারী এবং শিক্ষকদের একাংশ। এতে সব বিভাগের ক্লাস পরীক্ষার প্রশাসনিক কার্যক্রম বন্ধ ছিল। সকালে প্রশাসনিক ভবনের পাশে লিচুতলায় অবস্থান নেন আন্দোলনরত শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীরা। শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় জড়িত শিক্ষার্থীদের ছাত্রত্ব বাতিল এবং ফৌজদারি আইনে বিচারের দাবিও জানান তারা। তবে চলমান শাটডাউনের কর্মসূচি থেকে সোমবার সরে দাঁড়ানোর ঘোষণা দেন জামায়াতপন্থী শিক্ষকরা। উদ্ভূত পরিস্থিতিতে দুপুরে কর্মকর্তা কর্মচারীদের সাথে বৈঠক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৈঠকে আন্দোলনকারীরা শিক্ষকদের উপর হামলায় জড়িতদের শাস্তি না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। এ সময় প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়। সন্ধ্যায় নিজেদের মধ্যে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ জানানোর কথা রয়েছে আন্দোলনরতদের। 20 তারিখে অনাকাঙ্ক্ষিত ঘটনা, সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে এইসব কর্মকাণ্ডে যারা জড়িত তাদের বিচারের আওতায় আনার কারণ জন্যই আমাদের কর্মসূচি।
মজুরি বৃদ্ধির দাবিতে রাজশাহী, নাটোর এবং চাঁপাইনবাবগঞ্জে চলা দূরপাল্লার বাস শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। এ বিষয়ে খোঁজখবর রাখছেন সহকর্মী নাজমুল হাসান নাটোরে। তিনি অপেক্ষা করছেন আমাদের জন্য। নাজমুল, ধর্মঘট যেহেতু প্রত্যাহার করা হয়েছে, এখন বাস শ্রমিকরা কি বলছেন, বাস চলাচল শুরু হয়েছে কিনা তাও জানতে চাই। বৃষ্টি আসলে কিছুক্ষণ আগেই জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ আমাকে জানিয়েছেন যে আসলে ঢাকার গাবতলীতে একটি বৈঠক হয়, সেখানে মালিক, বাসের চালক এবং বাসের সুপারভাইজার, হেল্পারদের সমন্বয়ে আলোচনা সভা হয় এবং আলোচনায় আসলে ফলপ্রসূ আলোচনা হওয়ার কারণেই কিন্তু এই বাস ধর্মঘট প্রত্যাহার হয়েছে। গতকাল ভোর থেকে এই বাস ধর্মঘট ছিল। শ্রমিকদের সাথে কথা বলেছি, এখানে বাস মালিকদের সাথে কথা বলেছি, সুপারভাইজাররা উপস্থিত ছিলেন। তারা বলেছেন যে তাদের যে প্রত্যাশিত বেতন সেটা আসলে বাস মালিকরা মেনে নিয়েছে, এই জন্য তারা অত্যন্ত খুশি। তারা বলছেন যে এখনই তারা কিছুক্ষণ পর থেকেই তারা বাস নামাবেন। এই বড় হরিশপুর কাউন্টারে আসলে যেমন সরগরম ছিল সেরকম সরগরম হয়ে উঠবে। গতকাল থেকে যে শ্রমিক ধর্মঘট ছিল, এই ধর্মঘটে কিন্তু সবাই এক ধরনের বিপাকে পড়েছিলেন। বাস মালিক এবং বাস সংশ্লিষ্ট শ্রমিকরা যে বিষয়টা বলেছিলেন যে অনির্দিষ্টকালের হরতাল, কতদিন নাগাদ আসলে বাস মালিকরা এই ধর্মঘট, এই তাদের দাবি দেওয়া মেনে নেবে নিয়ে একটা সংশয় ছিল। তো অল্প সময়ের মধ্যেই যে এই দাবি মেনে নিয়েছে বাস মালিকরা, এই জন্য তারা বাস মালিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বিগত 15 বছর ধরেই কিন্তু একেবারে অল্প বেতনেই তারা চাকরি করতেন। এই চাকরি করার ফলে তাদের প্রত্যাহিত জীবনযাপন করতে আসলে কষ্টই হচ্ছিল দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে। যেহেতু এই দাবি দাওয়া মেনে নিয়েছে, এই জন্য তারা মালিক পক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বৃষ্টি শুনছিলাম আমরা। ধন্যবাদ নাজমুল। 4 মাস ধরে জলমগ্ন খুলনার ডুমুরিয়া উপজেলা। রাস্তাঘাট, বাড়িঘরের পাশাপাশি পানিতে নিমজ্জিত 6টি প্রাথমিক বিদ্যালয়। এর মধ্যে একটি স্কুল পাঠদান কার্যক্রম চালিয়ে নিচ্ছে, তাও আবার মুরগির খামারে। দুর্গন্ধযুক্ত সেই পরিবেশে ঘন্টার পর ঘন্টা শিশুদের ক্লাস চলছে। দুর্ভোগের কথা জানা থাকলেও জলাবদ্ধতা নিরসন বাদে সমাধান আসবে না বলে জানালেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। কাঁধে ব্যাগ ভর্তি বই, চোখে মুখে বিশ্বজয়ের স্বপ্ন। পথঘাট, বাড়ির উঠান পেরিয়ে শিশুদের দল ছুটছে বিদ্যা আহরণে, কিন্তু স্কুলের বদলে গন্তব্য গিয়ে থেমেছে মুরগির খামারে। ভারী বৃষ্টিপাতের পর প্রায় 4 মাস ধরে জলমগ্ন খুলনার ডুমুরিয়া উপজেলা। রাস্তাঘাট, বসতবাড়ির পাশাপাশি তলিয়েছে 6টি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এরপর থেকেই কোমলমতি শিশুদের পড়াশোনা করতে হচ্ছে মুরগির খামারে। দুর্গন্ধে যেখানে টেকায় দেয়, সেখানেই ঘন্টার পর ঘন্টা চলছে পাঠদান। আমরা স্কুলে 3 মাস ধরে যেতে পারি না। আমাদের স্কুলের পরিস্থিতি খুবই খারাপ, খুব গরম হয় আর আমাদের এখান থেকে আসতে খুব কষ্ট হয়। মুরগির ফার্মে ক্লাস করি আমরা সবাই পরীক্ষা একসাথে দিই, এরকম ভাবে পরীক্ষা দিলেই হয় না। আমাকে আসতে সাপ ভয় করে, আমাকে বই খাতা ভিজে যায়। আমরা প্রতিদিন পানি ভেঙে স্কুলে যাই, আবার বাড়ি ফেরার সময় পানি ভেঙে বাড়ি ফিরতে হয়। বৃষ্টি হলে যাতায়াতের খুবই কষ্ট হয়। জলাবদ্ধতার পর একটু উঁচু স্থানে সাময়িকভাবে পাঠদান শুরু করা হয়। বাড়িঘর জলমগ্ন থাকায় সেই খামারে ঠাঁই নিয়েছে 3টি পরিবার। এমন পরিবেশে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না বললেন শিক্ষকরা। 2 গ্রামের আমাদের সন্তান স্কুলে পড়াশোনা করতে পারছে না, এই জন্য আমি আমার মুরগির ফার্মটা দিয়েছি, যে পরিষ্কার পরিচ্ছন্নতা করে আমি তাদের জায়গা করে দিয়েছি, যাতে বাচ্চারা শিক্ষার আলো পায়। আমাদের স্কুল তলায় যাওয়ার জন্য আমরা এখানে ক্লাস করতে পারছি না। মাঝে মাঝে আমরা এই ল্যাপটপটা এনে 2-4 জনকে নিয়ে একসাথে আমরা পাওয়ার পয়েন্ট ওপেন করে প্রেজেন্টেশন দিয়ে ওদেরকে যতটুকু প্রয়োজন ততটুকু দেখাই। বেঞ্চের উপরে যখন পানি উঠে গেছে তখন আমরা এই মুরগির ফার্মে এখন ক্লাস করাচ্ছি এবং দ্বিতীয় সাময়িক পরীক্ষাও এখানে আমরা পরীক্ষা নিচ্ছি, কারণ এখানে পরীক্ষার সময় আমাদের 60% ছেলেমেয়ে উপস্থিত ছিল। অভাগা এসব শিক্ষার্থীদের দুর্দশার কথা জানেন সংশ্লিষ্ট কর্মকর্তারাও। জানালেন জলাবদ্ধতা নিরসন ছাড়া সাময়িক সমাধানে মিলবে না সুফল, তাই দরকার দীর্ঘমেয়াদী পরিকল্পনা। যেহেতু এটা একটা জাইগেন্টিক কাজ এবং দীর্ঘমেয়াদী কাজ, সুতরাং এই কাজটাকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের সকলে মিলে সংশ্লিষ্ট ডিপার্টমেন্টগুলোর ভূমিকা রয়েছে। সেক্ষেত্রে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা ছাড়া এগুলো একার পক্ষে, আমাদের পক্ষে এই লেখাপড়া চালিয়ে যাওয়া খুব কষ্টসাধ্য হয়ে পড়েছে।
বিদ্যালয়ের পাশাপাশি রাস্তাঘাটও পানিতে নিমজ্জিত থাকায় ঝুঁকি নিয়ে স্কুলে যাতায়াত করতে হয় উপজেলার অন্তত ২০ বিদ্যালয়ের শিক্ষার্থীদের। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। দেশের মানুষ পিআর পদ্ধতি নয়, সংবিধান অনুযায়ী সরাসরি ভোটে অভ্যস্ত বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিলির চণ্ডীপুর মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এ সময় যারা পিআর পদ্ধতিতে ভোট চাইছেন তাদের জনগণের সিদ্ধান্ত জানার আহ্বান জানান ডাক্তার জাহিদ। পাশাপাশি জনগণের উপরে কোনো আদেশ চাপিয়ে না দেওয়ার কথাও বলেন বিএনপির এই নেতা। পরে তিনি সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন, একই সাথে প্রতিটি পূজা মণ্ডপে আর্থিক অনুদান প্রদান করেন। এ সময় উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। যারা পিআরের কথা বলছেন তাদের ব্যাপারে আমাদের বক্তব্য, ঠিক আছে, আপনার নির্বাচনী ম্যানিফেস্টোতে এটা দিন, জনগণ যদি আপনারটা বেছে নেয়, ঠিক আছে, আগামী নির্বাচন আপনার ওইটার মধ্যেই হবে। কোনো অধ্যাদেশ করে, কোনো প্রেসিডেন্সিয়াল প্রোক্লামেশন করে দয়া করে চাপিয়ে দিলে পরবর্তী এইটা কোনো অবস্থাতেই জনগণ ভালোভাবে নিবে না। দুর্গোৎসবকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে বিশৃঙ্খলার পায়তারা চলছে বলে মন্তব্য করেছেন র্যাবের মহাপরিচালক AKM শহীদুর রহমান। দুপুরে রংপুর মহানগরীয় তালতলায় কালী মন্দির পরিদর্শনের সময় তিনি কথা বলেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো তথ্য প্রচার হলে ভেরিফাই ছাড়া বিশ্বাস না করার অনুরোধ জানান র্যাবের ডিজি। বলেন, এমন ঘটনা চোখে পড়লে তাৎক্ষণিকভাবে আইন শৃঙ্খলা বাহিনীকে যেন জানানো হয়। সারা দেশে ৩৫,০০০ মণ্ডপের মধ্যে যেগুলো ঝুঁকিপূর্ণ সেসব চিহ্নিত করে সার্বক্ষণিক টহল দিবে র্যাব, এমনটাও জানান শহীদুর রহমান। আমরা সোশ্যাল মিডিয়ার এগুলাকে মনিটর করতেছি এবং এগুলি আমাদের নজরে আসার সাথে সাথে তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছি। আমার আপনাদের প্রতি এটা অনুরোধ থাকবে, সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো তথ্য প্রচার হলেই সেটিকে আপনারা বিশ্বাস করবেন না। আপনারা যদি এই ধরনের একটা কিছু জানতে পারেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করবেন, তারা তাৎক্ষণিকভাবে এটা ভেরিফাই করবে। মানিকগঞ্জে ঘিওরে বসতঘর থেকে মুখ বাঁধা অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে। সকালে বাইলঝুরি গ্রামের নিজ বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহত রাশিদার ২ স্বজনকে আটক করেছে পুলিশ। স্থানীয়রা জানায়, বিবাহ বিচ্ছেদের পর ৫৫ বছর বয়সী রাশিদা বেগম একাই বসবাস করতেন। গতকাল তার এক ভাইয়ের মেয়ে এবং নাতি বেড়াতে আসে। তাদের দাবি, সোমবার মধ্যরাতে একদল ডাকাত ওই বাড়িতে হানা দেয়, দুজনকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত ও মুখ বাঁধে। এরপর পাশের রুমে রশিদা বেগমকে হত্যা করে অর্থ স্বর্ণালংকার লুটে নেয় ডাকাতরা। তবে পুলিশ বলছে হত্যার ঘটনাটি রহস্যজনক। জিজ্ঞাসাবাদের জন্য এর মধ্যে দুজনকে আটক করা হয়েছে। গাজীপুরের শ্রীপুরে নিজ বাড়িতেই একরকম অবরুদ্ধ একটি পরিবার। বাড়ির চারপাশে বাঁশ এবং কাঠের বেড়া দেয়ায় মই বেয়ে দেয়াল টপকে বের হতে হয় পরিবারটির সদস্যদের। ভুক্তভোগীদের অভিযোগ, বাড়ির চারপাশে সবটুকু জমি একটি শিল্প প্রতিষ্ঠান কিনে নেওয়ার পর থেকেই এমন বাধার সৃষ্টি করছেন তারা। বিষয়টি নিয়ে থানায় অভিযোগ জানিয়েও সুরাহা মেলেনি। মই বেয়ে সীমানা প্রাচীর টপকে বাড়ি থেকে বের হচ্ছেন ৫০ এক নারী। বাড়ির চারপাশের জমিতে বাঁশ ও কাঠের বেড়া দেয়ায় প্রায় ৯ মাস ধরেই এমন দুর্ভোগে গাজীপুর শ্রীপুরে কেওয়া পূর্বখণ্ড গ্রামের শামসুন নাহার বেগম। ভুক্তভোগী জানান, বাড়িটির চারপাশের সব জমি কিনে নিয়েছে একটি শিল্প প্রতিষ্ঠান। এরপর রাস্তা বন্ধ করে দেয়ায় একরকম ঘরবন্দি তারা। তাই চলে গেছে সব ভাড়াটিয়াও। অথচ স্বামীর মৃত্যুর পর ৩টি ঘর ভাড়া দিয়েই সংসার চলত বিধবা ওই নারীর। ৯ মাস যাবত আমার এইভাবে বেড়া দিয়ে আটকে রাখছে। আমি বাজার ঘাট কিছু করতে পারি না, চলাচল করতে পারি না, কিছুই করতে পারি না। ভুক্তভোগী পরিবারের দাবি, এ বিষয়ে থানায় অভিযোগ জানিয়েও কোনো সুরাহা মেলেনি, বরং তাদের মারধর করেছে শিল্প প্রতিষ্ঠানের লোকজন। আমার আম্মুনে মারছে, মারার পরে দাঁত ভেঙে দিছে। পরে আমি শ্রীপুর থানায় অভিযোগ করি। সকল দিক দিয়ে আমার ইনকাম সোর্স বন্ধ করে দিছে। বেললো তো আমি যে ঝামেলা, আমার আম্মুরে দেখার জন্য আমি চাকরি করতে পারতেছি না।
তবে সব অভিযোগ অস্বীকার করছেন শিল্প কারখানার দেখভালে নিয়োজিতরা। নিচে একটা জায়গা আছে, এই জায়গাটা বাংলা হ্যাঁ ওই দিকে যাইতে পারে। এখন চঙ্গদা বাইরে যদি হ্যাঁ বিমানদা যা, তাহলে তো আর কিছু করার নেই। জায়গা কিনছে আমজাদ হোসেন, আমাদের কাছে জায়গা কিনছে, ও আমরা তাহলে বুঝুক যে আমি ওই দিকে পারবো, কোন দিক দিয়ে যাবো। এটা তো কোম্পানির যে জায়গা আছে ওই জায়গাতে তো আর তো যাইবার দিবে না। বিষয়টি মীমাংসার চেষ্টা করছে স্থানীয় প্রশাসন। দুপক্ষকে নিয়েই চলছে সমঝোতার চেষ্টা। অবভিয়াসলি এটা রাইট অফ ওয়ে, যেটাকে বলে আর কি, পথ ব্যবহার করার মৌলিক অধিকার শামসুন নাহারের আছে। সেটা বাস্তবায়নের জন্য অবশ্যই একটা দালিলিক বিষয় থাকা লাগে, যেটা এই ক্ষেত্রে নাই। যার কারণে হচ্ছে আমরা তাকে আসতে বলেছি। বড় ছেলের বিয়ের পর শ্রীপুরের এই বাড়িতে ছোট ছেলেকে নিয়ে বাস করছেন শামসুন নাহার বেগম। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। নারায়ণগঞ্জের ফতুল্লায় অর্ধ কোটি টাকার বৈদ্যুতিক সরঞ্জাম সহ 9 ডাকাতকে আটক করেছে র্যাব। গতরাত থেকে ভোর পর্যন্ত ঢাকা এবং নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় র্যাবের আলাদা অভিযানে গ্রেফতার করা হয় তাদের, এবং এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত ট্রাক ও অস্ত্র সহ বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়। এর আগে 21 সেপ্টেম্বর রাতে উপজেলার পিলকুনিতে নির্মাণাধীন ডিপিডিসির বিদ্যুৎ কেন্দ্রে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় শ্রমিকের পোশাক পরে ডাকাত দলের সদস্যরা সিকিউরিটি গার্ডদের জিম্মি করে হাত পা বেঁধে রাখে। পরে বৈদ্যুতিক সাবস্টেশন নির্মাণের জন্য রক্ষিত কন্ডাক্টর কেবল, রিং নেটওয়ার্ক, ট্রান্সফরমার কেবল, বৈদ্যুতিক তামার তার সহ আনুমানিক 65 লাখ টাকা মূল্যের বিভিন্ন যন্ত্রাংশ লুট করে। এই ঘটনার সাথে জড়িত 9 জন ডাকাতকে এবং লুটকৃত যে মালামাল, প্রায় 65 লাখ টাকার মালামাল, সেগুলো আমরা উদ্ধার করতে সক্ষম হই একটি ট্রাকের ভিতরে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। সো আমরা এটা আরও ফলো আপ, আমরা এর সাথে আরও কোনো সংশ্লিষ্ট কেউ আছে কিনা সেটা আমরা খতিয়ে দেখছি। বৈষম্য বিরোধী সংস্কার ফোরাম সুযোগ্য নেতৃত্বে হোক আগামীর স্বপ্নযাত্রা এই স্লোগানকে সামনে রেখে আসলে মতবিনিময় করেছেন হেভি ইকুইপমেন্ট ব্যবসায়ীরা। সকালে টঙ্গাবাড়িতে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় ব্যবসার সংক্রান্ত নানা জটিলতা নিয়ে তুলে ধরেন সদস্যরা। সমাধানে সরকার এবং সংশ্লিষ্টদের এগিয়ে আসার আহ্বান জানান। সবাইকে ঐক্যবদ্ধ থেকে কাজ করার তাগিদ দেন নেতারা। সানোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাওয়ার ভিশন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমান। মানে বলার নাই আর কি, যাই হোক প্যানেলের সদস্য করে নিবে, আমরা সাধারণ ব্যবসায়ী। শেরপুরে পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত 3,500 হেক্টর জমি। বালির আস্তরণ বসেছে 50 হেক্টর জমিতে, যার ফলে পুরো জেলায় ব্যাপক ক্ষতির মুখে কৃষকেরা। ঘরবাড়ি হারিয়ে অনেকেই নিঃস্ব হয়েছেন। সরকারি সহায়তা ছাড়া আর ঘুরে দাঁড়ানো কঠিন বলেই মনে করছেন স্থানীয়রা। বৃহস্পতিবার বিকেল শেরপুরের ঝিনাইগাতি উপজেলা হঠাৎই নেমে আসলো পাহাড়ি ঢল। সেই ঢলে ভেসে গেল ঘরবাড়ি, ফসলি জমি, দোকানপাট। মাত্র কদিন পরেই ছিল ফসল তোলার মৌসুম, কিন্তু আকস্মিক ঢলের জলে কৃষকের মাথায় হাত। চারিদিকে শুধু নুয়ে পড়া ধানের ক্ষেত, বিস্তীর্ণ ফসলের মাঠে শুধুই হাহাকার। নতুন করে ফসল ফলানোর উপায় না থাকায় ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত কৃষক পরিবারগুলো। এই ফসল আর কোনো কাজেই লাগবে না, পানি বেরিয়ে যেতে আরো কমপক্ষে 4-5 দিন সময় লাগবে। 8 কাঠা মাটি, বটবটি লাগাইছিলাম, সিম লাগাইছিলাম, সব গেছে গা। শুধু ঝিনাইগাতি নয়, ক্ষতিগ্রস্ত হয়েছে ভোগাই নদীর তীরবর্তী নালিতাবাড়িতেও। নদীর তীর উপচে ডুবি দিয়েছে কলসপাড় রামচন্দ্রকুড়া এলাকার জমি। কৃষকের দাবি, 2 উপজেলায় ডুবেছে 2,500 হেক্টর জমি। কৃষি অফিস বলছে তাদের কাছে 600 হেক্টর জমির ক্ষয়ক্ষতির খবর এসেছে। প্রতি বছরই ঢল আসে, ঢল আসি বন্যায় পানিয়ে ক্ষতিগ্রস্ত হয়ে সরকারি কোনো টাকা পয়সা কোনোদিন পাই নাই। আমরা কেমনে চলি, কেউ না কামাই নাই কিছু না, আমরা কেমনে চলবো, কেমনে খাবো। জলের তীব্রতায় ভেঙেছে মহারশী নদীর 5 স্থানে, ভেঙে গেছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। ফলে 3 থেকে 4 ফুটের বালির আস্তরণ পড়েছে 50 হেক্টর জমিতে। 2 জায়গায় বাঁধ ভেঙেছে সোমেশ্বরী নদীরও। এই নদী তীরবর্তী ঝিনাইগাতি সদরের খৈলকুড়া, দিঘির পাড় ও কাংসা এলাকার জমিগুলোতে জমেছে বালু। ভবিষ্যতে এইসব জমিতে আবাদ করা সম্ভব কিনা তা নিয়েই দুশ্চিন্তায় চাষিরা। এর উপর আয়রনযুক্ত পানি এসে পাল্টে দিয়েছে ক্ষেতের অবস্থা। লাল পানি আসে, লাল পানি, আয়রন যুক্ত পানি, এই পানি ফসল ধ্বংস হয়ে যায়, পচে জায়গা। সবজি, কারকল, সিম, অনেক আপনার বালু তোলা বেড়ে গেছে। ক্ষেতের মধ্যে যে বালু পড়ছে, যদি না সরাই তাহলে আর মনে কোনো সবজি আবাদ করি খাওয়ার তৌফিক নাই।
ক্ষতিগ্রস্ত কৃষকদের নিয়ে শীতকালীন পরিকল্পনার কথা বলছেন কৃষি কর্মকর্তা। কৃষি বিভাগ সহ আমাদের জেলা প্রশাসন এই বিষয়ে আমরা যৌথভাবে কাজ করতেছি। বন্যার পরবর্তী আগাম রবি শস্যের পাশাপাশি যে এলাকায় সবজি করার সুযোগ আছে সেখানে আমরা তাদেরকে আগাম শীতকালীন সবজির মাধ্যমে প্রণোদনার সহায়তা করব। স্থানীয়রা বলছেন এবারের পাহাড়ি ঢলে ক্ষয়ক্ষতি ছাড়িয়ে গেছে নিকট অতীতের সমস্ত রেকর্ড। কৃষি অফিস বলছে ক্ষয়ক্ষতির পরিমাণ অন্তত 8 কোটি টাকা। শরীফ ফারুকি, যমুনা নিউজ। কয়েক বছর আগেও শরীয়তপুরে পদ্মা এবং মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়ত ঝাঁকে ঝাঁকে রূপালী ইলিশ। তবে এখন আর সেই আগের দৃশ্য নেই। ভরা মৌসুমেও দীর্ঘ সময় নদীতে জাল ফেললেও কাঙ্ক্ষিত ইলিশের দেখা মিলছে না। এতে খরচ তো উঠছেই না, উল্টো লোকসানে পড়ছে জেলেরা। মৎস্য বিভাগের তথ্য বলছে গত 6 বছরে পদ্মা মেঘনা ইলিশ উৎপাদন কমেছে প্রায় 1200 টন। পরিবেশের পরিবর্তন এবং নাব্যতার সংকটের কারণেই মাইগ্রেশন না করার জন্যই ইলিশ কমছে। মাছ ধরেই জীবিকা নির্বাহ করে শরীয়তপুরের পরিমল দাস। রূপালী ঝিলিকের মোহে তার নেতৃত্বে আরও 10 জেলে নেমেছে পদ্মায়। প্রত্যেকেই দাদন দিয়েছে 50,000 থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত। এখন আশানুরূপ মাছ না পাওয়ায় কপালে চিন্তার ভাঁজ। 10 জনে মনে করেন মালিকের থেকে টাকা পয়সা নিয়েছে, একজনে 60, 70, 80,000 টাকা করে দাদন নেওয়া আছে। মনে করেন এই বছর যে পরিস্থিতি, মনে করেন যে এই দিয়ে আমরা উঠতে পারবো না। ইলিশ ধরার আশায় প্রতিদিন শরীয়তপুরের পদ্মা আর মেঘনায় নামে হাজারো জেলে। একসময় যেখানে নদীতে জাল ফেললেই ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়তো, সেখানে এখন বড় মৌসুমেও মিলছে না কাঙ্ক্ষিত মাছ। যাও বা ধরা পড়ে তা দিয়ে উঠছে না নৌকা খরচি। 2000টা মাছ বেচতাম না, এরপর কি করুম? এইটাই কে বয়ে রয়েছি। তেল পুরা যদি যায়, যদি না পোষে তাহলে তো যাই লাভ আছে। আগের চাইতে এখন বর্তমান 2-3 বছর যাবত মাছ অনেক কম। মাছ এত কম আমি দেখিনি এখন। নামার দিকে যেখান থেকে মাছটা উঠে আসে সেখানে মনে করেন চর পড়ে আছে, ওই চরের জন্য মনে করেন দিকে মাছটা উঠে আসে না। বছর বছর ইলিশ কমায় লোকসানে মাছ ব্যবসায়ীরা। সরবরাহ কম থাকায় দামও সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে। গত বছরও মনে করেন 2 লাখ 2.5 লাখ টাকা মাছ হয়েছে, এই বছর 70-80 হাজার টাকার বেশি মাছ হয় না। জেলেদেরও পোষাচ্ছে না, আমরা আড়তদার হিসেবে আমাদেরও পোষাচ্ছে না, ইভেন যারা ক্রেতা তাদেরকেও আমরা সাশ্রয়ে মাছ দিতে পারছি না। মৎস্য বিভাগের তথ্য মতে গত 6 অর্থ বছরে শরীয়তপুরে পদ্মা মেঘনায় ইলিশের পরিমাণ কমেছে প্রায় 1200 মেট্রিক টন। নাব্যতা সংকট, অবৈধ ড্রেজিং, অতিমাত্রায় ভারী নৌযান চলাচল সহ নানা কারণে ইলিশ কম আসছে বলছেন মৎস্য কর্মকর্তা। পৌর অ্যাক্টিভিটিস, ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিস, বিভিন্ন কারণে দূষণ এবং পলি ভরাট হয়ে যাওয়ার কারণে কিন্তু ইলিশের যে গতিপথ এটা নষ্ট হয়ে যাচ্ছে। তো যার কারণে কিন্তু ইলিশ আপ স্ট্রিমে মাইগ্রেশন কম করছে। আসলে ইলিশ নদীর ভিতরে মাইগ্রেশন না করলে ইলিশ কিন্তু জেলেদের জালে ধরা পড়বে না। নদী বেষ্টিত এই জেলায় পদ্মা ও মেঘনায় মাছ ধরে এমন জেলের সংখ্যা প্রায় 36,000। SM শাকিল, যমুনা নিউজ, শরীয়তপুর। আর এই ছিল আমার কাছে